আমার নাম কাইফা। আমার স্বামী আমাকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিল। কিন্তু আমার স্বামীর প্রথম স্ত্রী কিছুদিন পর নিজ থেকে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু কেন মারা গিয়েছিল তা আমি জানি না। আমি এখন ওনার দ্বিতীয় স্ত্রী। আমার স্বামীর বাড়িতে গিয়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কেন মারা গিয়েছিল তা জানার জন্য আমি বেকুল হয়ে যাই। কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার সাথে ঠিক একই ঘটনা ঘটল। তখন আমার মরা ছাড়া কোনো উপায় ছিল না। বাকি ঘটনাটা গল্পতেই বলি। কি প্রকাণ্ড একটা বাড়ি, চারদিকে খুব উঁচু করে প্রাচীর দেয়া, লোহার নিশ্ছিদ্র গেট, চারপাশে কোনো আলো নেই, সব মিলিয়ে বন্দিখানা বলা চলে। এই বাড়িটাই জিহাদের। কাইফা ভয়ে ঢোক গিলে। কিভাবে এখানে থাকবে সে, বাবা মা, দাদি, নীলু বাবা আর মোজাম্মেলকে ছেড়ে? বাড়িতে ঢোকার পর একজন বয়স্ক পুরুষ আর একজন কমবয়সী মেয়েকে দেখতে পেল ওরা। দুজনই সবুজ পাড়ের সাদা শাড়ি পরে আছে, হাতে মোমদানি। জিহাদ বলল, ইলেকট্রিসিটি নেই, একটু পর চলে আসবে, তোমরা চিন্তা করো না। বয়স্কা পুরুষটি কাইফাকে দোতলার একটা রুমে নিয়ে গেল। রুমটা সাজানো, চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা আছে। কাইফার সাথে নীলু আর মোজাম্মেলও ছিল। পুরুষটি বলল, আপনারা এখন গেস্ট রুমে যান, স্যার আসবে। নীলু জার্নি করতে পারে না, এতখানি জার্নি করে একদম নেতিয়ে পড়েছে সে। তাই কাইফাকে বিদায় জানিয়ে নীলু আর মোজাম্মেল চলে গেল। কাইফার খুব ভয় ভয় করতে লাগলো। চারপাশটা নীরব হওয়ায় গাছের পাতা নড়ার শব্দ কেমন ভয়ঙ্কর লাগছে। তবে সব ভয় ছাপিয়ে আরও একটা ভয় কাইফার মনে দানা বেঁধেই চলেছে। ওই লোকটা কি করবে না করবে, সে তো মানসিকভাবে একদমই প্রস্তুত নয়। এমন সময় জিহাদ রুমে এসে ঢুকল। দরজার ছিটকিনি লাগালো। কাইফা চমকে উঠল। উঁচু স্বরে বলল, আপনি দরজা আটকাচ্ছেন কেন? পরক্ষণেই ভয় কেটে গেল। এই মানুষটি তার স্বামী। কাইফা নিজেকে সামলে জিহাদের দিকে তাকালো। এই প্রথম। মা ঠিকই বলেছে, এই লোক আসলেই সুদর্শন। কানের কাছে রূপালি চুলগুলো মানিয়ে গেছে তার চেহারার। কাইফা দৃষ্টি নামিয়ে ফেলল। জিহাদ বলল, কাইফা তুমি ঘুমিয়ে পড়ো, সারাদিন জার্নি করেছ। কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। জিহাদ আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে গেল। কাইফা দেখল পলকেই জিহাদের চেহারা কেমন হিংস্র হয়ে উঠেছে। রাগে কাঁপছে সে। কাইফা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জিহাদ জবাব না দিয়ে চিৎকার করে ডাক দিল, বাবা বাবা। বয়স্ক পুরুষটি ছুটে আসলো। কাইফাকে অবাক করে দিয়ে জিহাদ সেই পুরুষের গালে প্রচণ্ড জোরে একটা চড় বসিয়ে দিল। পুরুষটি ধপ করে ফ্লোরে পড়ে গেল। বহু কষ্টে সে উঠে দাঁড়ানোর পর আবার জিহাদ একই কাজ করল। এবারের চড়টা আরো জোরে ছিল। পুরুষটির ফ্লোরে পড়ে মাথা ফুলে গেল। জিহাদ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সোহানার ছবি কই? সোহানার ছবি কই বল। কাইফা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। এত বয়স্ক বাবার বয়সী পুরুষের গায়ে কিভাবে হাত তুলতে পারল? কিন্তু পুরুষটির কোনো বিকার নেই, যেন চড়থাপ্পড় খাওয়া একটা স্বাভাবিক বিষয়। সে মাথা নিচু করে বলল, হীরা মামুনি রুমে রেখেছি, ভেবেছি নতুন বউ আসবে, কিছু যদি মনে করে। জিহাদ হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানিয়ে আয়। 10 সেকেন্ড টাইম। পুরুষটি ছুটে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরই ফিরে এলো একটা বিশাল বাঁধানো ছবি নিয়ে। ছবিটা নিজের হাতে পেয়ে ইশারায়। তারপর নিজেই সেই ছবিটাকে দেয়ালে টানালো। ছবিতে একটা মেয়ে লাল বেনারসি পরে তাকিয়ে আছে, যেন কাইফার দিকেই। জিহাদ ছবিটায় খানিকক্ষণ হাত বুলিয়ে দিল। তারপর কাইফার দিকে তাকিয়ে বলল, এ আমার প্রথম স্ত্রী সোহানা, আমার প্রথম ভালোবাসা। ওকে না দেখলে আমার অস্থির লাগে। কিন্তু ও তো আর এই দুনিয়ার নেই, তাই ওর ছবিটা আমার শোবার ঘরে থাকে। এতে তোমার আপত্তি আছে? কাইফা ভয়ে ভয়ে বলল, না। বেশ, তাহলে ঘুমিয়ে পড়ো। কাইফা বিছানায় শোয়া মাত্র বুঝল যে সে কতটা ক্লান্ত। মানসিকভাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙার পর জিহাদকে সে ঘরে দেখতে পেল না। ঘড়িতে দেখল 7টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। খাট থেকে নামার সময় জিহাদ ঘরে ঢুকল। ভ্রু কুঁচকে বলল, তুমি এখনো সাজগোজ করনি কেন?
নতুন বউকে এমন বিধবা বিধবা লাগলে কেমন করে হবে? আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে পরো। আর টেবিলে দেখো মালা আছে, মালাটা পরে নিও। কথাগুলো আদেশের ভঙ্গিতে বলে জিহাদ চলে গেল। কাইফা চোখের পানি মুছল। জিহাদের কথা মতো সেজে নিচে গিয়ে সে অবাক। নীলু আর মোজাম্মেল খাবার টেবিলে বসে আছে জিহাদের সাথে। কাইফাকে দেখে ওদের হাসি আরো বেড়ে গেল। কাইফা এসে একটা চেয়ারে বসল। জিহাদ উঠে চলে গেল কিচেনে। মোজাম্মেল বলল, জানো দুলাভাই আমাদের জিজ্ঞেস করে জেনেছে তোমার প্রিয় খাবার কি, তারপর নিজেই রান্না করেছে। এখনো করছে। কাইফা কি বলবে বুঝতে পারল না, বলল, কি বলছিস? নীলু বলল, বুড়া ভূতের সেই প্রেম যাচ্ছে কাইফাকে পেয়ে। মালা বানানা নিজ হাতে আবার কাইফাকে পরিয়ে দিচ্ছে। মোজাম্মেল বলল, উফ আপু, তোমার বেশি মুখ চলে। বুড়ো বুড়ো করো না তো, ছোটাপুর কষ্ট হবে। বলেই ওরা হাসতে লাগল। বাবা থামিয়ে নীলু বলল, যতটা খারাপ প্রথমে ভেবেছিলাম উনি আসলে ততটা খারাপ না রে। কাইফা শুকনো মুখে তাকিয়ে রইল। লোকটাকে তো কাল রাতে খুব খারাপ মনে হয়েছিল। সে কি আসলে ভালো নাকি কাইফা কিছুই বুঝতে পারল না। কাইফা অনেকবার ভেবেছিল নীলুকে গত রাতের ঘটনা খুলে বলবে, কিন্তু তাকে তো একা পাওয়াই যাচ্ছিল না। সারাক্ষণ সে আর মোজাম্মেল জিহাদের সাথেই আড্ডা দিচ্ছিল। কি বাবা খুশি সবাই, কি দরকার আবার সবার মন নষ্ট করার। কাইফা তাই চুপ করেই রইল। কিছুক্ষণ পর নীলু আর মোজাম্মেল চলে যাবে। নীলু আমার ছোট বোন, আর মোজাম্মেল হলো আমার ছোট ভাই। তারা বলল আজ চলে যাবে। মোজাম্মেলের কলেজ খোলা। কাইফা তবুও বলল, আরেকটা দিন থেকে যেতে। জিহাদ হেসে বলল, যেতে চায় আটকাচ্ছ কেন? যখন মন চাইবে তখনই গাড়ি পাঠিয়ে ওদের নিয়ে আসব। চোখের পানি মুছে কাইফা ওদেরকে বিদায় দিল। জিহাদও অফিসে চলে গেল। একবার কাইফার দিকে তাকালো না। কাইফা একা একা কি করবে ভেবে পেল না। সে বাবা নামের পরিচারিকাটির কাছে গেল। বলল, কাল রাতে উনি যেই কাজটা করেছে সেটার জন্য আমি আপনার কাছে দুঃখিত বাবা। মানে আমার শ্বশুর। বাবা চুপ করে রইল। কাইফা আরো কিছুক্ষণ গল্প করার চেষ্টা করল, কিন্তু বাবা বলল, বোমা এ বাড়িতে মালিক শ্রেণীর কারো সাথে অকারণে কথা বলা নিষেধ। এতে মালিকদের অপমান হয়। জিহাদ জানলে খুব রাগ করবেন। কাইফা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় বাড়িতে একা একা সে করবেটা কি? কোনো কাজও তো নেই। কাইফা দোতলায় উঠে গেল। যাওয়ার সময় বাবা পিছন ডেকে বলল, বোমা চিলেকোঠার ঘরে যাওয়া জিহাদের নিষেধ আছে। ওখানে যাবেন না। বাকি সব চাইলে ঘুরে দেখতে পারেন। কাইফা বেডরুমে এসে বসে রইল। তার ডায়েরিটা বের করল। লিখল, মা, আমার অনেক ভয় করছে। আমি তো এখনো অনেক ছোট। এখনো মানুষের মধ্যে থাকা অন্য রূপ ধরতে শিখিনি। কে খারাপ, কে ভালো বুঝিও না। কেন তুমি আমাকে এত দূরে সরিয়ে দিলে? আমার খুব মন চাইছে এসব কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসি। কাইফা লেখা বন্ধ করল। দেয়ালে থাকা সোহানার ছবির দিকে তাকিয়ে রইল। ছবিতে সোহানাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। কাইফার মনে হলো ছবিটির হাসির মধ্যে রয়েছে বিদ্রুপ। সে যেন বলছে, দেখেছিস আমার স্বামী এখনো আমাকেই ভালোবাসে। কাইফার হঠাৎ মনে পড়ল যে জিহাদ আর সোহানার তো একটা মেয়ে আছে। সে কি এই বাড়িতে থাকে না? মেয়েটার নাম সম্ভবত হীরা। গতরাতে বাবা বলেছিল। কাইফা হীরাকে খুঁজতে লাগল। দোতলার শেষ ঘরটার দরজা খোলা। কাইফা একটু উকি দিয়ে দেখল একটা 10-12 বছর বয়সী মেয়ের হাত পা বাঁধা। কম বয়সী কাজের মেয়েটি তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কাইফাকে দেখে কাজের মেয়েটি বিস্ফোরিত চোখে তাকালো। বলল, ম্যাডাম আপনি এখানে এসেছেন কেন? যান তাড়াতাড়ি। কাইফা বলল, তুমি বাচ্চা মেয়েটাকে বেঁধে রেখেছ কেন? বলেই কাইফা হীরার কাছে গেল। হীরা বলল, প্লিজ আপনি আমার বাঁধনগুলো একটু খুলে দিন। কাইফা হীরার দিকে তাকালো। গায়ের রং শ্যামলা। কি টানা টানা চোখ, কি অদ্ভুত মায়া চেহারায়। কিন্তু জিহাদ বা সোহানা কারো সাথেই চেহারার মিল নেই। কাজের মেয়েটি বলল, প্লিজ বাঁধন খুলবেন না। কাইফা কোনো কথা শুনল না। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ঘটালো অদ্ভুত এক ঘটনা। মুহূর্তেই হীরা প্রচণ্ড হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, শয়তান, লোভী।
আমার মায়ের জায়গা কাউকে নিতে দেব না, বলে আচমকা কাইফাকে চড় মেরে বসল। এগিয়ে এসে কাইফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাজের মেয়েটি কোনো রকমে হীরাকে ধরে রাখল। কাইফা ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। তার সারা শরীর কাঁপতে লাগল। একটু পর দরজার কড়া নাড়ার শব্দ শুনে সে আরো শিউরে উঠল। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, ম্যাডাম, আমি কাজের মেয়ে শিখা, দরজা খুলুন। কাইফা দরজা খুলে শিখাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শিখা বলল, ম্যাডাম, হীরা মামনির মা নেই তো, তাই ও আপনাকে সহ্য করতে পারছে না। এর জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। নয়তো ও আপনার সাথে বা আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করত। আপনি দয়া করে স্যারকে কিছু বলবেন না। মেয়েটা বড়ই দুঃখী। শিখা নামক কাজের মেয়েটি এই বলে চলে গেল। কাইফা মনে মনে বলল, আমি নিজেও অনেক অনেক দুঃখী। রাতে জিহাদ ফিরার পর কাইফা সবটা বলে দিল। জিহাদ কাইফার মাথায় হাত রাখল। বলল, তুমি আমার স্ত্রী। তোমাকে অনেক পছন্দ করে আমি ঘরে তুলেছি। তোমাকে অপমান করার অধিকার কারণ নেই। এরপর শিখাকে ডাকল জিহাদ। বলল, যাও হীরাকে নিয়ে এসো। শিখা কেঁপে কেঁপে বলল, স্যার, মাফ করে দেন, বাচ্চা মানুষ। জিহাদ বলল, আরেকটা কথা বললে তোকে। হঠাৎ কাইফাও ভয়ে কাঁপতে লাগল। বিচার দেয়াটা আসলেই উচিত হয়নি। শিখা হীরাকে নিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালো। জিহাদ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলেছ, তোমাকে আমি ক্ষমা করব না হীরা। হীরা তার চেয়েও বেশি ঝাঁঝালো কণ্ঠে বলল, 2 দিন পর পর আপনি একটা করে রক্ষিতা ধরে নিয়ে এসে বলবেন এটা আমার মা, আর আপনি কি ভেবেছেন আপনাকে আমি ক্ষমা করব? জিহাদ দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েকে 6 দিন কিছু খেতে দিবে না। শিখা কেঁদে ফেলল, বলল, স্যার, ও এমনিতেই 2 দিন ধরে কিছু খাচ্ছে না, প্লিজ স্যার। জিহাদ বলল, 6 দিন এর আগে এ বাড়ির কোনো খাবার যদি ওকে দিয়েছিস তাহলে তো জানিস আমার কথা অমান্য করলে কি হয়। শিখা হীরাকে নিয়ে চলে গেল। কাইফা কাঁদতে কাঁদতে বলল, বাচ্চা মেয়েটাকে মাফ করে দিন, আমার দোষ সব। জিহাদ কাইফাকে বলল, সতীনের মেয়ের জন্য এত মায়া দেখিও না। ওর ধারে কাছেও যদি তুমি গেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাইফা বলল, আপনি বলেছিলেন আমাকে সহজ হতে সময় দিবেন, তাহলে এখন কেন? জিহাদ বলল, অনেক সময় তোমাকে দিয়েছি। পুরো বাসর রাত আমি পাশের রুমে ছিলাম। হা 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 করে হাসতে লাগল। যথেষ্ট সময় দিয়েছি। কাইফা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। জিহাদ বাতি নিভিয়ে বেশ কয়েকটা মোমবাতি জ্বালালো। সোহানার ছবির কাছে নিয়েও কয়েকটা মোমবাতি রাখল। বলল, দেখো সোহানা, তোমাকে ছাড়াও আমি চলতে পারি। বলেই কিছুক্ষণ হাসল। কাইফা ভয়ে ভয়ে তাকিয়ে রইল। এরপর জিহাদ বাবার মধ্যেই গা কাঁপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে রুম থেকে সোহানার ছবি নিয়ে বেরিয়ে গেল। কাইফা কি করবে বুঝতে পারল না। জিহাদের গলা শোনা যাচ্ছে, রাগ করে না সোহানা, কোনো রাগ না। কাইফা ভালো করেই বুঝতে পারছে এর মাথায় সমস্যা আছে। সে খুব বড় বিপদে ফেঁসে গেছে। এখান থেকে পালাতেই হবে। তারপর আমি যখন পালানোর জন্য তৈরি হলাম, তখন আমার শ্বশুর আব্বা আমাকে বলল, বোমা, তুমি এভাবে পালিয়ে যেও না। জিহাদকে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার রুমে থাকো, তাও তুমি পালিয়ে যেও না। শ্বশুরেরও কথা আমি কিছুতেই ফেলতে পারিনি। আর তাই শ্বশুরকে বললাম, আপনার ছেলের মাথায় কি কোনো সমস্যা আছে? শ্বশুর বলল, না, সমস্যা নেই, তবে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে এরকম হয়ে যায়। শ্বশুর অনয় বিনয় করে বলল, মা, তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার রুমে থাকো। একদিন পার হয়ে গেলেই দেখবে জিহাদ আগের মতো হয়ে গেছে। তোমার সাথে ভালো আচরণ করবে, তাকে ভালো হতে একটু সময় লাগবে। তোমার যত্ন পেলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তবে আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, সুর তার রুমে থাকতে কেন বলল? এর মধ্যেও কি রহস্য আছে? আরও তো অনেক রুম পড়ে আছে, ওই রুমে থাকার কথা না বলে শ্বশুর তার নিজের রুমে থাকার জন্য কেন বলল? ঠিক আছে, দেখি কি হয়। আমি শ্বশুরের রুমে আমার স্বামীর ভয়ে শুয়ে পড়লাম। আমার শ্বশুর নিচে পাটি বিছিয়ে শুয়ে পড়ল, আর আমি কাঠে শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসতেছিল না। আমি ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ স্বামীর ডাক শুনতে পেলাম। স্বামী আমার নাম ধরে ডাকতে লাগলো, কাইফা, এই কাইফা, তুমি কোথায়? শুনছো না তোমায় আমি ডাকছি? কাইফা তার স্বামীর কথাগুলো শুনতে পেল।
কিন্তু কোনো উত্তর দিল না। তারপর আমার স্বামী নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। আমার শ্বশুর ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি, তাই শ্বশুর ধীরে ধীরে পাটি থেকে উঠল। আমি লক্ষ্য করছিলাম সুর আব্বা কি করে। তখন শ্বশুর আব্বা দেখলাম আমাকে একটা ডাক দিল, বুমা। যখন আমার কোনো সাড়া পেল না, আবার ডাক দিল। যখন কোনো সাড়া পেল না, তখন চুকেশ থেকে একটা সাদা রুমাল বের করল, আর সেই রুমালে কি যেন মিশ্রিত করল। তারপর আমার মুখের উপর ছুঁড়ে মারল। আমি তখন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর সকাল হলো, আমার যখন জ্ঞান ফিরল, আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হলো। কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দোষ করেছি এই পরিবারে? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, কেন আমাকে সুর এবং আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করবে? আমি কি দোষ করেছি? আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইছিলাম, আল্লাহ, এ পরিবার থেকে আমাকে বাঁচাও। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম, তখন কাজের মেয়েটি আমাকে বলল, ম্যাডাম, আপনি কই ছিলেন? আপনার স্বামী আপনাকে খুঁজছিল। আমি কাজের মেয়েটির সাথে আজ ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। কাজের মেয়েটি তখন কেঁদে কেঁদে বলতে লাগল, আমার মা আছে, বাবা নেই, কিন্তু আমার মায়ের চিকিৎসা এবং পরিবারের খরচের জন্য এ বাড়িতে বুয়ার কাজ করি। রান্না থেকে শুরু করে সাহেবের মেয়েকে দেখাশোনা সবকিছু আমার করতে হয়। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কাজের মেয়েটি বলল, কি বলবেন বলেন ম্যাডাম। আমি তখন কাজের মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো এ বাড়িতে অনেকদিন যাবত আছো। আচ্ছা, জিহাদের প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? কাজের মেয়েটি বলল, ম্যাডাম, এ কথা যদি জিহাদ বা তার বাবা জানতে পারে, তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আমি বললাম, কিছুই জানবে না কেউ, তুমি নির্ভয়ে আমাকে বলো। তখন কাজের মেয়েটি যা বলেছিল তা শুনে মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কাজের মেয়েটি বলল, জিহাদ স্যারের প্রথম স্ত্রী সোহানা নিজ ইচ্ছায় দুনিয়া থেকে চলে গিয়েছিল। আমি তাকে প্রশ্ন করলাম, কেন, তার সাথে এমন কি হয়েছিল যে সোহানা নিজ ইচ্ছায় ওপারে চলে গেল? কাজের মেয়েটি বলল, সব কারণ জিহাদের বাবা মানে সোহানার শ্বশুর। সোহানার শ্বশুর সোহানার সাথে অদ্ভুত আচরণ করত। একদিন সোহানার সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যেটা কোনো বুমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, তাই সোহানার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হয়নি। সোহানা ম্যাডামকে জিহাদ স্যার খুব ভালোবাসত, আজ সোহানাকে হারিয়ে জিহাদ স্যার পাগলের মতো হয়ে গিয়েছে। আর প্রথম যেদিন আপনি এই বাড়িতে এসেছিলেন, তখন তো আপনি নিজ চোখে দেখতে পেয়েছিলেন জিহাদ তার বাবাকে জোরে জোরে চড় মেরেছিল। জিহাদের বাবা চোরের আঘাত সইতে না পেরে মাটিতে পড়ে গিয়েছিল। এটা তো আপনি নিজ চোখে দেখেছিলেন ম্যাডাম। বিয়ের পরের দিনেই আমার জামাই এসে বলল, আপনার মেয়ে আমাকে খুশি করতে পারছে না, এবং এই কথা বলেই সে আমার মেয়েকে ছেড়ে চলে গেল। এই কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার মেয়েকে অনেক নামী ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সকলেই বললেন ওর শরীরে কোনো ত্রুটি নেই, সবকিছুই স্বাভাবিক। তারপর একদিন আমার মেয়ে আমাকে বলল, মা, আমার এক বন্ধু বলেছে যে একটি মন্দিরের কাছে একজন সাধু বাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। তাই আমি মেয়েকে নিয়ে সেই সাধুর কাছে গেলাম। সেখানে সাধু বাবা বললেন, একে 7 দিন আমার এখানে থাকতে হবে। আমি আমার জ্ঞানে তৈরি করা বিশেষ তেল ওর শরীরে প্রয়োগ করব, তবেই সমস্যা দূর হবে। তার কথা আমার মেয়ে আমি সেখানে রেখে চলে আসি। কিন্তু আমার মনে অনেক ভয় শুরু হয় মেয়েকে একা রেখে আসার কারণে, তাই আমি মেয়েকে দেখতে সাধু বাবার কাছে যাই। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। আমার মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। সাধু বাবা, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম রুমি, আর আমার মেয়ে আমার জীবনের একমাত্র সহায়। আমার স্বামী আমার মেয়ের জন্মের কিছুদিন পরই মারা যান। তবে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির কারণে আমাদের অর্থের কোনো অভাব হয়নি। স্বামীর সমস্ত সম্পত্তি আমার নামে করে যাওয়ায় আমাদের জীবন বেশ সচ্ছল ছিল। স্বামীর চলে যাওয়ার পর আমি একাই আমার মেয়েকে বড় করে তুলেছি। যখন সে বিয়ের যোগ্য হয়ে উঠল, আমি তার বিয়ের আয়োজন করতে শুরু করলাম। বিয়ের প্রস্তুতির জন্য আমার শাশুড়ি ও জেঠানি গ্রামের বাড়ি থেকে এসে সাহায্য করলেন, যার ফলে মেয়ের বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।
তখন আমি খুবই খুশি ছিলাম যে মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে শেষ হয়েছে, বিয়ের কিছু রীতিনীতি বাকি ছিল। আর আমি সব আত্মীয়স্বজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলাম। সবাই আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। তবে বিয়ের পরে আমার মেয়েকে সেখানে একা রেখে আসতে আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। তাকে একা রেখে আসা যেন ঠিকঠাক মনে হচ্ছিল না। তাই আমি আবার ফিরে গেলাম মেয়ের কাছে। সেখানে পৌঁছে যা দেখলাম, তাতে আমার মাটি যেন পায়ের তলা থেকে সরে গেল। আমার স্বামীর অনুপস্থিতি যেন আমার জীবনে তেমন কোনো শূন্যতা তৈরি করেনি। চারপাশের সবাই নিজের মতো করে আমাকে সহায়তা করছিল। তাদের এই ভালোবাসা ও সহযোগিতায় আমার চোখে জল এসে গেল। আমার মনে হচ্ছিল, যদি আজ আমার স্বামী বেঁচে থাকতেন, তাহলে মেয়ের বিয়েতে কতটাই না খুশি হতেন। কিছু দিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল। সে তার শ্বশুর বাড়ি চলে গেল। বিদায়ের সময় আমি খুব কেঁদেছিলাম, কারণ সে ছিল আমার স্বামীর শেষ স্মৃতি। কিন্তু মেয়েরা তো একদিন না একদিন শ্বশুরবাড়ি চলে যায়। তাই আমি মেয়ের সুখী জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। সবকিছু মিটে যাওয়ায় আমার মনে এক শান্তি এলো। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ছিলাম যে তিনি আমার মেয়েকে ভালো একটি পরিবার দিয়েছেন। পরের দিন হলঘরে বসে আমি মেয়ের স্মৃতিতে অশ্রুসিক্ত হচ্ছিলাম। এই পৃথিবীর নিয়মটাই অদ্ভুত, সারা জীবন নিজের হাতে বট করে তোলার পর মেয়েকে একদিন অন্য কেউ এসে নিজের ঘরে নিয়ে যায়। কাঁদতে কাঁদতে যখন মনে একটু হালকা অনুভব করছিলাম, তখন পাশের ঘর থেকে আমার ফোনের ঘণ্টি বাজতে লাগল। মেয়ের চলে যাওয়ার পর অতিথিরাও ধীরে ধীরে বিদায় নিয়েছিল। কেবল ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ঘরে রয়ে গিয়েছিল, যারা সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি তখনও হলঘরে একা বসেছিলাম। বিয়ের পরদিনই মেয়ের অনুপস্থিতিতে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। একদিনের মধ্যেই যেন সব বদলে গেছে। ঘরে একা বসে থাকতে অস্বস্তি হচ্ছিল, তাই একটা গভীর শ্বাস নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু ততক্ষণে ফোনের রিং বন্ধ হয়ে গেছে। বিছানায় শোয়ার আগে মেয়ের সুখের জন্য আবারও ভগবানের কাছে প্রার্থনা করলাম, যেন সে তার নতুন সংসারে সুখী থাকে। পরের দিন অতিথিরাও বিদায় নিল। আর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বাড়ির কাজের লোকের কাজ শেষ করে চলে যেত, ফলে বাড়িতে আমি একাই থাকতাম। আজ মেয়ের বিয়ের দ্বিতীয় দিন, আর গৃহপরিচারিকা কাজ দ্রুত সেরে এসে জিজ্ঞেস করল সে একটু আগে যেতে পারে কিনা। তার কাজ শেষ হয়ে যাওয়ায় তাকে অনুমতি দিলাম। কিছুক্ষণ পরে আমার জামাই মেয়েকে নিয়ে হঠাৎ বাড়িতে চলে এলো। মেয়েকে দেখে খুব খুশি হলাম, কিন্তু জামাই যখন বলল যে সে মেয়েকে আমার কাছেই রেখে যাবে, তখন আমি স্তব্ধ হয়ে গেলাম। এত শীঘ্রই সে মেয়েকে ফিরিয়ে দেবে ভাবিনি। মনে হলো হয়তো কোনো রীতি বা অনুষ্ঠান বাকি আছে, তাই তারা এসেছিল। কিন্তু জামাই বলল, আপনার মেয়ে আমাকে খুশি রাখতে পারছে না, তাই আপনি ওকে নিজের কাছেই রাখুন। এই কথা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে গেল। কিভাবে কথা বলবো বা কি প্রশ্ন করব, তা কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জামাই যখন মেয়েকে রেখে চলে যেতে চাইল, তখন আমি তার হাত ধরে বোঝানোর চেষ্টা করলাম। আমি বললাম, দয়া করে এমনটা করবেন না। আমি ক্ষমাপ্রার্থী যদি কোনো ভুল হয়ে থাকে। আমি ওকে বুঝিয়ে বলব। ও এখনও নতুন, সংসার জীবনের অনেক কিছুই জানে না। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। দয়া করে ওকে আবার নিজের বাড়িতে নিয়ে যান। আমার মনে হচ্ছিল, যদি লোকে শুনতে পায় যে বিয়ের পরের দিনই জামাই আমার মেয়েকে ছেড়ে দিয়ে গেছে, তাহলে কত কথাই না উঠবে। কিভাবে মানুষকে বোঝাবো, আর তাদের প্রশ্নের কি উত্তর দেব? লোকে যদি আমার মেয়ের চরিত্র নিয়ে কিছু বলে, আমি সেটা সহ্য করতে পারব না। সত্যি কি আমার মেয়ের কোনো ভুল ছিল, নাকি জামাই আমাকে মিথ্যে কিছু বলছে, এখনও জানি না। তবে আমার কথা তার উপর কোনো প্রভাব ফেলল না। সে আমার দিকে তাকালো না, বরং হাত ছাড়িয়ে বলল, আপনার মেয়েকে এখানেই রেখে যাব, এবং চলে গেল। তখন আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। হয়তো মেয়ে কিছু বলতে অস্বীকার করেছিল, হয়তো তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল। চোখে জল নিয়ে মেয়ের দিকে তাকালাম, দেখলাম সেও কাঁদছে। তাকে নিয়ে ঘরের ভেতর এসে বসলাম। এরপর আমি মেয়েকে নামকরা ডাক্তারদের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালাম। কিন্তু সব ডাক্তারই বললেন যে সে সম্পূর্ণ সুস্থ, ওর মধ্যে কোনো ত্রুটি নেই। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে জামাইয়ের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করব, যখন আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি এমন অভিযোগ কেন তুললেন? মেয়েকে বললাম, আমি এখনই এর উত্তর খুঁজে বের করব। আমি ভাবছিলাম যে জামাইয়ের কাছে প্রশ্ন করবই।
আমার কথা শুনে মেয়ে বেশ ভয় পেয়ে গেল এবং তার হাত কাঁপতে লাগল। সে বলল, মা প্লিজ, তুমি ওকে কিছু বলো না। কে জানে ও তোমার কথা শুনবে কি না। যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যায় বা অন্য কিছু করে বসে। মেয়ের কথা শুনে আমার মন আরও জটিলতায় ভরে উঠল। আমি লক্ষ্য করছিলাম এই বিষয়ে কথা বলার সময় মেয়ে চোখ সরিয়ে কথা বলে, যা আমার কাছে অদ্ভুত লাগছিল। কিন্তু মেয়ের জন্য সবকিছু চুপচাপ সহ্য করছিলাম। আমার মন তখন দ্বিধায় ছিল, কার ভুল আর কার কথা সত্যি। সত্যটা জানা আমার জন্য সহজ ছিল না, তবে তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু সেই প্রশ্নগুলো মাথায় ঘুরতেই থাকল। মনে হচ্ছিল এমন কিছু হয়তো আছে যা আমি এখনও বুঝে উঠতে পারিনি। হয়তো জামাই মেয়েকে পছন্দ করে না এবং অন্য কাউকে পছন্দ করে। তাই সে আমার মেয়েকে দোষ দিচ্ছে, নাকি সত্যিই আমার মেয়ের মধ্যেই কোনো ভুল আছে। এইসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। এইসব ভাবতে ভাবতেই কখন যে আমরা বাড়ি পৌঁছলাম টের পাইনি। কিছুক্ষণ পর মেয়ে নিজের ঘরে চলে গেল। রাতের খাবার শেষে সে আমার জন্য চা বানিয়ে এনে আবার নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সে শান্ত কণ্ঠে আমার কাছে এসে বলল, মা, আমার এক বান্ধবী বলেছে গ্রামের বাইরে এক মন্দিরের পাশে একজন সাধুবাবা থাকেন, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। যদি সেখানে যাই হয়তো কিছু সমাধান মিলবে। মেয়ের কথা শুনে অবাক হলাম। বললাম, ঠিক আছে, তুই যদি তাই চাস তবে আমরা সেখানে যাব। ভাবলাম, যদি সত্যিই সেই সাধুবাবার কাছে কোনো সমাধান থাকে তবে হয়তো মেয়ের জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। আমার সম্মতি পাওয়ামাত্রই মেয়ে যেন তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে গেল। তার এমন তাড়াতাড়ি দেখে একটু অবাক হলেও বেশি মনোযোগ দিলাম না। আমরা সাধুবাবার কাছে যাওয়ার জন্য রওনা হলাম এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছলাম। কিন্তু সেই জায়গার পরিবেশ দেখে কিছুটা চমকে গেলাম। সাধারণত যেখানে সাধুবাবার কাছে ভিড় থাকে সেখানে আজ কেউ নেই। চারপাশে অদ্ভুত নীরবতা আর এক ধরনের অস্বস্তিকর অনুভূতি ছিল। আমি আর মেয়ে সেই কক্ষে প্রবেশ করলাম আর চারপাশে চোখ বুলিয়ে দেখলাম। সাধুবাবার কাছে পৌঁছেই মেয়ের পরিস্থিতির সব কথা বললাম। তিনি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, আপনার মেয়েকে 7 রাত এখানে থাকতে হবে। আমি তাকে বিশেষ তেল দিয়ে মালিশ করব। এসব বলতে গিয়ে তিনি একবারও আমাদের দিকে তাকালেন না। তার দৃষ্টি নিচু ছিল আর তিনি মন্ত্রপাঠে ব্যস্ত ছিলেন। তার এমন আচরণে আমার ভেতরে কিছুটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু ঠিক কী ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে তা বুঝতে পারছিলাম না। মেয়েকে সেখানে 7 দিন রেখে যাওয়ার চিন্তা মন থেকে মেনে নিতে পারছিলাম না, তবুও যেন পরিস্থিতির চাপে বাধ্য হলাম। মেয়ের জীবনে শান্তি ফেরানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিলাম। কারণ জানতাম সমাজে তালাকের কালিমা নিয়ে মেয়ের বেঁচে থাকা সহজ হবে না। ধনী হোক বা গরিব, আমাদের সমাজে দোষ সবসময় মেয়ের ঘাড়েই পড়ে। তাই নিজের মনকে শক্ত করে তাকে সেখানে রেখে বাড়ি ফিরে এলাম। কিন্তু বাড়িতে এসেও মন যেন ওই সাধুবাবার কাছেই পড়ে রইল। সবকিছু যেন কিছুটা অস্বাভাবিক ঠেকছিল। বারবার মনে হচ্ছিল, আমি কি কোনো ভুল কিছু করলাম নাকি। আবার বিকেল হতে না হতেই মনে হলো আবারও সেখানে যাওয়া উচিত। প্রথমে ভাবলাম কিছু খেয়ে একটু শান্ত হয়ে যাই, তারপরই যাব। কিন্তু মনের মধ্যে অশান্তি এতটাই বাড়তে লাগল যে আর অপেক্ষা করতে পারলাম না। বাড়ি থেকে বেরিয়ে সেখানে ফেরার জন্য প্রস্তুতি নিলাম, তৈরি হচ্ছিলাম, তখন হঠাৎ পাড়ার এক মহিলা আমাকে ডেকে বললেন, এই রাতবেলায় কোথায় যাচ্ছ? সব ঠিক আছে তো? তোমাকে বেশ চিন্তিত লাগছে। তার কথা শুনে থমকে গেলাম। কিছু না বলে বেরিয়ে গেলে হয়তো সে সন্দেহ করত আর প্রশ্ন করতেই থাকত। অন্যদেরও জানিয়ে দিতে পারত। তাই বললাম, না, তেমন কিছু না। মায়ের কাছে যাচ্ছি, মনটা খারাপ লাগছে, মাকে খুব মনে পড়ছে। আমার মাকে সবাই চিনত, মাঝে মাঝে তিনি আমার এখানে 1 সপ্তাহের জন্য এসে থাকতেন। তখন পাড়ার সবাই তার কাছে আশীর্বাদ নিতে আসত, মাও তাদের সবার সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে মিশতেন। আমার মুখ থেকে মায়ের কথা শুনে প্রতিবেশী বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার মেয়ের বিয়ে হয়েছে বলে হয়তো একটু একাকিত্ব অনুভব করছ। বলে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন এবং নানা বিষয়ে কথা বলতে শুরু করলেন। কিন্তু তখন তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। আমার মন ছিল শুধু মেয়েকে নিয়ে। ভাবছিলাম কত ভেবেচিন্তে মেয়ের জন্য এই সম্পর্ক ঠিক করেছিলাম যাতে সে সুখে থাকে। কিন্তু কে জানত এমন পরিস্থিতি তৈরি হবে। প্রতিবেশী তখনও নানা বিষয়ে কথা বলেই যাচ্ছিলেন, কিন্তু আমার মন সেখানে ছিল না। শুধু চাইছিলাম কোনোভাবে তার থেকে মুক্তি পেতে। তিনি আবার জিজ্ঞাসা করলেন,
তোমার কি কোথাও যাওয়ার ছিল? আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু কথা বাড়াতে ইচ্ছা ছিল না। অবশেষে তার থেকে মুক্ত হয়ে বাইরে বের হলাম। পুরো সময় মেয়েকে নিয়ে ভাবছিলাম, আর একটা অজানা আশঙ্কায় মন ছটফট করছিল। মনে হচ্ছিল, এভাবে চলতে থাকলে যেন শান্তি আর ফিরে পাব না। আমার মনের ভেতরে প্রশ্ন আর সন্দেহ ক্রমাগত ঘুরছিল। ভাবছিলাম, প্রতিবেশীকে যদি সব বলে দিই, সে হয়তো আরও রং লাগিয়ে এই ঘটনাটা পাড়ার সবার মাঝে ছড়িয়ে দেবে। মেয়ের এই পরিস্থিতি আমাকে এতটাই লজ্জিত করে তুলেছিল যে কারো সামনে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমার মেয়েকে জামাই বাড়িতে রেখে গেছেন 2 দিন হল, আর আশেপাশের মানুষ কি বলবে সেই চিন্তাও মাথায় ঘুরছিল। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না, মনে শুধু ঘুরছিল কেন জামাই এমন সিদ্ধান্ত নিলেন। কেন বললেন যে আমার মেয়ে তাকে সুখী করতে পারছে না? এই চিন্তা মাথায় নিয়ে আবার সেই জায়গায় পৌঁছালাম যেখানে কয়েক ঘন্টা আগেই মেয়েকে রেখে এসেছিলাম। গাড়ি থেকে নেমে গভীর শ্বাস নিলাম আর দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকলাম। কারণ মেয়েকে নিয়ে একরাশ সন্দেহ আর চিন্তা আমাকে ঘিরে ধরেছিল। এই দিনে কারো ওপরও বিশ্বাস করা কঠিন, তাই দ্রুত মেয়ের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে কি ঠিক আছে? জানি না, 1 ঘন্টায় সে কেমন আছে। সাধু বাবার ঘরের দরজা খুলতেই চোখ গেল পাশের একটি ঘরে। সেই দৃশ্য দেখে আমার হৃদয় থমকে গেল। মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাব। মেয়ে কিভাবে এমন কিছু করতে পারে তা বিশ্বাস হচ্ছিল না। দেখলাম মেয়ে সামনে বসে, আর 30 বছরের মতো এক যুবক, যাকে সবাই সাধু বাবা বলতো, তার মাথা মেয়ের কোলে রেখে শুয়ে আছে। দুজনেই হাসতে হাসতে কথা বলছিল। আমি বাইরে থেকেই তাদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সেই যুবক বলছিল, তোমার বিয়ের খবর শোনার পর থেকে এক মুহূর্ত স্বস্তিতে কাটাতে পারিনি। আমার মেয়ে তার হাত ধরে মৃদু হেসে বলছিল, এই জন্যই তোমাকে তোমার কাছে নিয়ে এসেছি, যেন তুমি নিশ্চিত হও যে আমার স্বামী আমাকে কখনো স্পর্শ করেনি। আমি এমন ব্যবস্থা করেছি যাতে আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি। আমার স্বামী আমার মুখও আর দেখতে চাইবে না। মেয়ে শান্তভাবে তার হাত ধরে কথা বলছিল, এবং আমার ভেতরটা ক্রমশ পুড়ে যাচ্ছিল। এতদিন আমি জামাইকে ভুল বুঝছিলাম, আসল দোষটা যে মেয়ের, তা জানতে পেরে নিজেই হতবাক হয়ে গেলাম। তাদের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই রাগের মাথায় দরজা ঠেলে খুলে দিলাম। দরজা খোলার শব্দে দুজনেই চমকে উঠে দাঁড়াল। ঘরের ভেতরে ঢুকে আমি মেয়ের হাত ধরে তাকে এক চড় মারলাম। তারপর বললাম, এমন কাজ করার সময় তোমার একবারও লজ্জা হলো না? মায়ের কথা একবারও মনে পড়ল না? একা হাতে তোমাকে মানুষ করেছি। আবারও তার গালে এক চড় কষালাম। আমার এই রূপ দেখে সেই কথিত সাধু মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে এলো, কিন্তু আমার রাগ দেখে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার স্বামীকে এমন কি বলেছ যে সে তোমাকে বাপের বাড়িতে রেখে চলে গেল? তখন মেয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বলল, আমি স্বামীকে বলেছি, কেন তুমি আমার সঙ্গে বিয়ে করলে? আমি সন্তান জন্ম দিতে পারব না, আমার দ্বারা কোনো সন্তান হবে না। তুমি কেন তোমার জীবন নষ্ট করছ? আমাকে ছেড়ে দাও, আমার মা তোমাদের সবার সাথে প্রতারণা করেছে। মেয়ের মুখ থেকে এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এতটাই রাগ হলো যে মনে হলো তার গলা টিপে ধরে সব শেষ করে দিই। আমার মেয়ে এমন কৌশলে সবকিছু করল কিভাবে? আমি তো কখনো এমন শিক্ষা দিইনি। তবু কেন এমন পথে সে হাঁটল? তখন মেয়ে মাথা তুলে বলল, মা, আমি ওকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। সে তখন নির্ভরে আমাকে তার কথাগুলো বলছিল, সাহস নিয়ে মুখের উপর বলছিল। কিন্তু সেই সময় আমি কিছু বলিনি, তাকে টেনে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে ফিরে তাকে বুঝানোর চেষ্টা করলাম, দেখো মেয়ে, আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিও না। জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু ভাবো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার একজন স্বামী আছে, এবং তোমার জন্য নিজের সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া জরুরি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইছিল না। অবশেষে নিরুপায় হয়ে আমি তাকে তার স্বামীর কাছে নিয়ে গেলাম। তার স্বামীর সামনে গিয়ে আমি সব সত্যি কথা বলে দিলাম এবং আমার মেয়ের পক্ষ থেকে ক্ষমাও চাইলাম। এটা শুনে তার স্বামী বলল, না, আমি আর তাকে আমার সঙ্গে রাখতে পারব না। যে মেয়ে অন্য একজনের জন্য নিজের স্বামীকে ছেড়ে দিতে পারে, সে কখনো সুখী হতে পারবে না। আমি এত বড় মনের মানুষ নই যে সব কিছু জেনে শুনে এমন একজন মেয়েকে গ্রহণ করব। আমি তাকে তালাক দেব এবং অন্য কারো সঙ্গে বিয়ে করব। আমি তার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম সে একজন খুব ভালো মানুষ, এবং আমার মেয়ে তার সঙ্গে খুব সুখী হতে পারত।
আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে বলে আমি আশা করেছিলাম। কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সে আমার কথা মানেনি। অবশেষে তার স্বামী আমার মেয়েকে তালাক দিল এবং অন্য কারো সঙ্গে বিয়ে করল। এরপর আমি আমার মেয়ের বিয়ে সেই ব্যক্তির সঙ্গে দিয়ে দিলাম যাকে সে সত্যিই ভালোবাসত। সে তার প্রথম স্বামীকে স্পর্শ করতেও চায়নি, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে তার দ্বিতীয় বিয়ে সেই ব্যক্তির সঙ্গেই হওয়া উচিত যাকে সে ভালোবাসত। আমি আমার মেয়েকে রাগান্বিত হয়ে বললাম, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর কোনো দিনও আমার সামনে আসার চেষ্টা করো না। তোমার বাবা চলে যাওয়ার পর আমি একা তোমাকে বড় করেছি। তুমি তখন খুব ছোট ছিলে। চাইলে আমি অন্য কারো সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। তোমাকে সঠিক শিক্ষা ও ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমার কোনো অভাব না হয়। কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে কি দিলে? এই কথাগুলো বলে আমি তাকে বাড়ি থেকে বের করে দিলাম। কিভাবে সে এখন বাঁচছে, কেমন আছেন তার স্বামী, এসব নিয়ে আমি আর কোনো খোঁজ খবর রাখিনি। তার বিয়ে হয়েছে 7 বছর হলো, আর এই 7 বছরে একবারও সে আমার কাছে আসেনি। তবে হঠাৎ একদিন সে এসে আমার সামনে দাঁড়ালো এবং বলল, মা, আমি যে মিথ্যা বলেছিলাম যে আমি সন্তান সম্ভবা হতে পারি না, সেটা এখন সত্যি হয়ে গেছে। এই 7 বছরে আমি কখনোই মা হতে পারিনি। এখন শাশুড়ি আমার স্বামীকে অন্য কাউকে বিয়ে করার জন্য বলছেন, কারণ আমি তাকে কখনো বংশের উত্তরাধিকার দিতে পারব না। এ নিয়ে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হয়। তাকে আমি বললাম, তুমি যে ভুল করেছিলে তার ফলই এখন ভুগছ। সে তখন আমার সামনে হাত জোড় করে বলল, মা, আমি তোমার কাছে অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে বললাম, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, বরং তোমার প্রথম স্বামীর কাছে ক্ষমা চাও, কারণ তার কোনো দোষ ছিল না, তবুও তুমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিলে। যদি সে তোমাকে ক্ষমা করে, তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। আমার কথা শুনে আমার মেয়ে তার প্রথম স্বামীর কাছে গেল এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল। আশ্চর্যের বিষয়ে তার স্বামী তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল, কারণ সে নিজের জীবনে খুবই সুখী ছিল। এরপর ঈশ্বরের আশীর্বাদে 9 বছর পর আমার মেয়ের ঘরে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম হল। তখনই সে উপলব্ধি করল যে একজন মা তার সন্তানের জন্য কতটা চিন্তা করেন এবং সেই অনুভূতি কতটা গভীর। আসলে যতক্ষণ না একজন মেয়ে নিজে মা হয়, সে কখনোই তার মায়ের কষ্ট এবং ত্যাগ পুরোপুরি বুঝতে পারে না। এরপর আমার মেয়ে আবার আমার কাছে ফিরে এলো এবং আমার সামনে হাত জোড় করে ক্ষমা চাইল। তখন আমি তাকে মন থেকে ক্ষমা করে দিলাম। গল্পের মেয়েটি আবেগপ্রবণ হয়ে প্রথমবারের মতো প্রেমের প্রতি টান অনুভব করে, যা তাকে স্বামী ও পরিবারের দায়িত্ব থেকে বিচ্যুত করে। আবেগপ্রবণ হয়ে মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনে কিভাবে সমস্যার সৃষ্টি হতে পারে তা এই গল্পে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাই আবেগের মধ্যে থেকেও চিন্তাভাবনা এবং বাস্তবতার বিবেচনা করা জরুরি। প্রথম স্বামীর প্রতি মেয়েটির আচরণ ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। এই ঘটনাটি আমাদের শেখায় যে যে সম্পর্কের ভিত্তি বিশ্বাস ও শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে একবার বিশ্বাসঘাতকতা ঘটলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এটি বোঝায় যে সঠিক ও আন্তরিক সম্পর্ক বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। মেয়েটির প্রথম স্বামী তাকে ক্ষমা করার মধ্যে যে মহানুভবতা দেখিয়েছিল, তা আমাদের শেখায় যে ক্ষমার মাধ্যমে মানসিক শান্তি এবং সুখ পাওয়া যায়। ক্ষমা না করলে মানুষ নিজের মনে দুঃখ ও বিদ্বেষ বহন করে চলে। ক্ষমার শক্তি শুধুমাত্র নিজেকেই নয়, অপরপক্ষকেও শান্তি দিতে পারে। গল্পে মেয়েটির মা তার সন্তানকে সব রকম ত্যাগ স্বীকার করে বট করেছিলেন, কিন্তু মেয়েটি তা তখন উপলব্ধি করেনি। কিন্তু নিজে মা হওয়ার পর সে উপলব্ধি করল, একজন মা কিভাবে তার সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তা করেন। এই শিক্ষা আমাদের বোঝায় যে যতক্ষণ না কেউ নিজে সেই অভিজ্ঞতা লাভ করে, ততক্ষণ সে অন্যের ত্যাগ ও কষ্ট পুরোপুরি বুঝতে পারে না। গল্পের শেষে মায়ের ক্ষমা এবং মেয়ের সঙ্গে পুনর্মিলন আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো দূরত্ব মেনে নেয় না। ভালোবাসা এবং সম্পর্ক যতটা ভেঙে যাক না কেন, সঠিক উপলব্ধি এবং ক্ষমার মাধ্যমে সম্পর্ককে আবারও মজবুত করা সম্ভব। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করুন। এমনই আরও মজার এবং আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের কোনো গল্প আপনারা মিস না করেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম, কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না?
তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন। মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই। যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর, চাচি, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর প্রতিদিন এমন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি বাইরে সোফায় বসে টিভি দেখছিলাম। প্রায় ২৫ দিন হল চাচার বাড়িতে আছি। চাচা বেশিরভাগ সময় বিদেশে থাকেন, তাই তাদের অনুপস্থিতিতে আমি প্রায়ই তাদের বাড়িতে থাকি। তবে এবার চাচা আমাকে একটু অন্যরকম কথা বললেন। তার চোখে অপারেশন হয়েছে এবং ডাক্তার বলেছিলেন যে আগামী ১ মাস তার চোখে ব্যান্ডেজ থাকবে। এই সময়টায় তিনি চাচ্ছিলেন আমি যেন তার পাশে থেকে তাকে সাহায্য করি, কারণ তিনি কিছুই দেখতে পারছিলেন না এবং তার স্ত্রীও এখনও ছোট। এজন্যই তিনি আমার সাহায্য চেয়েছিলেন। তবে আমি জানতাম না যে এই সাহায্য আমার জন্য কতটা কঠিন হতে চলেছে। একদিন হঠাৎ ফোন বেজে উঠল। দেখি চাচার কল। চাচা জানালেন তিনি বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি দ্রুত গিয়ে দেখি চাচা তার ২২ বছরের স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছেন। এই প্রথমবার চাচির সাথে আমার দেখা হল, কারণ এর আগে চাচা যখনই ফিরতেন আমি এখানে উপস্থিত থাকতাম না। চাচিকে দেখে কিছুক্ষণ থমকে গেলাম। তার সৌন্দর্য দেখে মনে হল এমন মেয়ের মতো রূপসী আমি আগে কখনো দেখিনি। যে কোনো পুরুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। চাচা বিদেশে থাকাকালীন চাচির সাথে পরিচয় হয়েছিল এবং সেখানেই তারা বিয়ে করেছিলেন। চাচির সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছিল চাচা সত্যিই ভাগ্যবান। কিন্তু চাচির চোখে আমি এক ধরনের রহস্যময় দৃষ্টি লক্ষ্য করছিলাম, যা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। চাচা আমাকে ডাকছিলেন, কিন্তু আমার চোখ চাচির দিকেই ছিল। আমি দ্রুত চাচার প্রশ্নের উত্তর দিয়ে তাদের ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢোকার সময় হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। ঘুরে দেখি চাচি এক রকম অদ্ভুত হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। চাচি আমার দিকে এমনভাবে তাকিয়ে হাসছিলেন যেন হাজারো প্রশ্ন লুকিয়ে আছে তার সেই হাসিতে। আমি কোনো উত্তর দিতে চাইছিলাম না, কারণ আমি জানতাম উত্তর দিলে হয়তো এমন কিছু হতে পারে যা চাচার জন্য ভালো হবে না। আমি দ্রুত চাচাকে ঘরের ভেতর নিয়ে এলাম এবং তাকে বসতে বললাম। তখনই চাচির কণ্ঠ শুনলাম, কুনাল, একটু বলো তো রান্নাঘরে কোনো জিনিস কোথায় রাখা আছে? তার কথায় আমি একটু অস্বস্তি অনুভব করলাম। তার প্রথম দেখাতেই মনে হয়েছিল যে তিনি সঠিক চরিত্রের কেউ নন, তবে আমিও জানতাম বাড়ির সম্মানের ব্যাপার রয়েছে। আমি চাই না আমার জন্য এমন কাউকে এই সম্মান নষ্ট হতে দেব। তাই নিজেকে সামলিয়ে যতদূর সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু যতবার দূরে যেতে চাইতাম তিনি ততবার আমার কাছে আসার চেষ্টা করছিলেন। চাচা তখন বললেন, যাও, তোমার চাচিকে রান্নাঘরের বিশ্বাসটা বুঝিয়ে দাও। নিরুপায় হয়ে উঠে দাঁড়ালাম এবং রান্নাঘরের দিকে এগোলাম। দরজার কাছে পৌঁছে দেখি চাচি যেন অন্য এক রকমভাবে তাকিয়ে আছেন, যা আমাকে কাঁপিয়ে তুলেছিল। এই পরিস্থিতি আমাকে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আমি সামনে থাকা দৃশ্য থেকে চোখ সরাতে চাচ্ছিলাম, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। আমার ২২ বছর বয়সী চাচি আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন, আর এতে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। হঠাৎ তার কণ্ঠ শুনতে পেলাম, আরে কুনাল, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসে দেখাও তো রান্নাঘরের জিনিসপত্র কোথায় আছে। চাচির কথা বলার ভঙ্গি এমন ছিল যেন সেটি একদম স্বাভাবিক। কিন্তু আমার জন্য এই মুহূর্তটা ছিল ভীষণ অস্বস্তিকর। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ জানতাম বেশি সময় তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারি, যা কোনোভাবেই চাইনি। আমি যখন তার কাছাকাছি দাঁড়ালাম, তখন হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন। মনে হলো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, আর আমি তাড়াতাড়ি পিছিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই তিনি মুচকি হেসে বললেন, বাহ, তুমি তো আসলেই বেশ সৎ। ভাবতেই পারিনি তুমি এতটা সরল। আমার ধারণা ছিল তোমার চরিত্র অন্যরকম। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এমনভাবে বলছিলেন যেন আমার পুরো জীবনটাই তিনি জানেন। তার এমন কথায় যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। এমন কিছু কথা ছিল যা আমার পরিবারের কেউই জানত না, এমনকি বেশিরভাগ বন্ধুর কাছেও কখনো বলিনি।
তাই চাচির মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার এত অবাক হওয়ার দরকার নেই, আমার জন্য এসব জানা কঠিন কিছু না। এই কথা বলেই তিনি চোখ মারলেন। তখনই বুঝতে পারলাম এই মহিলা খুবই চালাক এবং তার সাথে কোনো ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ ডেকে আনা। তাই আমি ঠিক করলাম আর বেশি সময় এখানে না থেকে বাড়ি ফিরে যাব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে চাচিকে জিজ্ঞাসা করলাম, কোনো জিনিসটা খুঁজে পাচ্ছেন না? তিনি হালকা হাসি দিয়ে একদিকে ইঙ্গিত করলেন। মনের মধ্যে এক অস্বস্তির অনুভূতি খেলা করতে লাগল, যেন মুহূর্তেই সবকিছু পাল্টে গেছে। আমি পরিস্থিতি থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন, প্রয়োজনের অতিরিক্ত ভদ্র হবার দরকার নেই। যা বলছি সেটাই শোনো। তার কথায় মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভব করলাম। নিজেকে স্থির রাখা তখন কঠিন হয়ে পড়েছিল। চাচি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। তাকে আবারও দেখতে গিয়ে মন আবারও অস্থির হয়ে পড়ল। কিন্তু তার দিকে এগোনোর আগেই হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম। চাচা এসে পড়েছিলেন। আমি তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। আমাকে দেখে চাচি মুখ বাঁকালেন এবং বললেন, ভয় পেও না, তিনি কিছুই দেখতে পাবেন না। তার কথায় কোনো উত্তর না দিয়ে আমি চাচার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনার কিছু লাগবে কি? তিনি মাথা নাড়িয়ে বললেন, না, আমার কিছুই লাগবে না। তবে আমি চাই তুমি। চাচা আমাকে বললেন, তোমার চাচিকে ফার্ম হাউসে নিয়ে যাও, কারণ এখান থেকে যাওয়ার আগে থেকেই সে সেখানে যাওয়ার জন্য খুব উৎসাহী ছিল। তুমি জানো সেই এলাকাটা কত সুন্দর। যখন তাকে ফার্ম হাউসের ছবিগুলো দেখালাম, তখন থেকেই সে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। আমি একবার চাচির দিকে তাকালাম আর দেখলাম তিনি আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছেন। হঠাৎ তিনি এমনভাবে ইশারা করলেন যে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। মনে হলো চাচাকে না বলে দিই। কিন্তু চাচা অনেকটা অনুরোধের সুরেই আমাকে বলেছিলেন। আমি চাচাকে আমাদের সাথে যেতে বললাম, কিন্তু তিনি ক্লান্তির কথা জানিয়ে থেকে যেতে চাইলেন। তিনি বললেন, আমি এখানে বিশ্রাম নেব, তোমরা দুজনেই যাও। চাচিও উৎসাহ নিয়ে বললেন, তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি চলো। এই বলে তিনি আমার হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলেন। আমি পেছনে ফিরে চাচার দিকে তাকালাম, কিন্তু তিনি অন্যদিকে মনোযোগী ছিলেন এবং আমাদের দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। এদিকে চাচি আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন, যার স্পর্শে আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। অবশেষে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তাকে কড়া সুরে বললাম, আমার সাথে এমন আচরণ করার কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে আমাকে ভাবছ, আমি সেরকম নই, আর তোমার কোনো ইচ্ছাও আমি পূরণ করব না। আমার কথা শুনে তার চোখে জল চলে এলো, কিন্তু আমি তার দিকে আর একবারও তাকালাম না। তাই এতে আমার কোনো প্রভাব পড়ল না। তবে মনে হচ্ছিল ২২ বছর বয়সী একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে সে আমার উপর নির্ভরশীল। এমন ভাবনাই আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল। আমি দ্রুত সেখানে থেকে সরে এসে নিজের ঘরে চলে এলাম। বুক ভরে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে এই সমস্যার সমাধান করব। তার আচরণে আমি বেশ বুঝতে পেরেছিলাম, নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ হবে না। অবশেষে বুঝতে পারলাম, আমারও সীমাবদ্ধতা আছে এবং অনেকক্ষণ ধরে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই সাথে মনে হচ্ছিল, সুযোগ এখনই আমার সামনে। কিন্তু এমন চিন্তা মাথায় আসতেই দুহাতে নিজের মাথা চেপে ধরলাম এবং মনে মনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করল, তাই চাচার কাছে গিয়ে বললাম, আজ হয়তো আমি যেতে পারব না। কিন্তু তখনই চাচিকে সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং এক মুহূর্তে থমকে গেলাম। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক অনন্য সৌন্দর্যের ঝলক দেখা দিচ্ছে। আমি দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখ ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল নিজের আবেগকে সামলে রাখা কঠিন হয়ে পড়ছে। সেই মুহূর্তে ভাবলাম, হয়তো তার ইচ্ছাটি সম্মান জানানোই সঠিক হবে। যদি সে নিজেই এতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে আমি কেন পিছু হটব? এমনটা ভেবে অজান্তেই মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল ভেতরে লুকিয়ে থাকা এক দুর্বলতা যেন ধীরে ধীরে আত্মবিশ্বাসে রূপ নিচ্ছে। যখন কেউ আন্তরিকভাবে সৌন্দর্যের মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তখন নিজেকে সংযত রাখা সহজ নয়। শুরুর দিকে নিজেকে সামলে রাখা কঠিন ছিল, কিন্তু একবার মনে হলো যে পরিস্থিতি মেনে নিলে সব সহজ হয়ে যাবে। তখন থেকেই মনে একটা স্বস্তি এলো, সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করল। তাই বেশ আত্মবিশ্বাসের সুরে বললাম, চলো, আমাদের যাত্রা শুরু করতে হবে।
আমি চাচাকে বললাম, দ্রুত না গেলে আবহাওয়া খারাপ হয়ে যাবে। আমার কথা শুনে চাচা বললেন, আবহাওয়া খারাপ হয়ে গেলে দুজনেই সেখানেই থেকে যেও। চাচার এমন সহজভাবে বিশ্বাস করাটা দেখে আমার মনে একটু অপরাধ বোধ তৈরি হল। চাচা আমার ওপর যে আস্থা রেখেছেন সেটা মনে হতেই অস্বস্তি হচ্ছিল। তখন হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত ধরেছে। তাকিয়ে দেখি চাচি দাঁড়িয়ে আছেন আর মিষ্টি করে হাসছেন। চাচি বললেন, চলো, আর দেরি কেন? আমি হেসে ফেললাম, যা দেখে চাচি একটু বিস্মিত হয়ে নিচু হয়ে তাকালেন। তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলাম। পথে তিনি মুচকি হেসে বললেন, তোমার তো সাহস এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমিও হেসে উত্তর দিলাম, সামনে এমন একজন সুন্দরী থাকলে কারই বা সাহস থাকে? তার হাসিটা বেশ মোহময় ছিল। যদি বলি তিনি সম্পূর্ণ রূপের আধার, তাতে ভুল কিছু হবে না। তার কণ্ঠ থেকে শুরু করে তার হাসি, সবই বেশ আকর্ষণীয় ছিল। তখন বললাম, সেখানে গিয়েও কি তুমি অন্যদেরও এমন করে আকর্ষণ করবে? আমার কথা শুনে প্রথমে সে একটু রেগে আমার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পরই হেসে উঠল। তার এমন আচরণ দেখে অবাক হলাম, কারণ আমি তো কোনো মজা করিনি, শুধু সোজাসুজি এক প্রশ্ন করেছিলাম। সে বলল, না, আমি ওখানকার অন্য কাউকে আকর্ষণ করার চেষ্টা করিনি। তোমার চাচা আমাকে ঘরে রেখে বাইরে যেতেন, যাতে কারো সাথে আমার কোনো সম্পর্ক না হয়। তার কথা শুনে কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন এমন করতেন? সে হেসে বলল, আসলে একবার তোমার চাচা আমাকে কিছু ভুলভাবে ধরে ফেলেছিলেন। তখন আমি মিথ্যে বলেছিলাম যে সে আমার দূরের আত্মীয়। কিন্তু তুমি তো জানো তোমার চাচা কতটা সরল মানুষ। তিনি এখনও আমাদের একসাথে যেতে দিয়েছেন, যদিও জানেন যে আমরা দুজনেই তরুণ। বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে কখন পরিস্থিতি খারাপ হতে পারে। তার কথা শুনে আমি মাথা নাড়লাম এবং বললাম, না, চাচা আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তার এই বিশ্বাসকে কখনো ভুল ব্যাখ্যা করতে দিও না। সামনে তো বাবার চালাকি বেশিক্ষণ টিকতে পারে না। আমার কথা শুনে সে হাসল এবং বলল, হয়তো তাই হবে, কিন্তু আমার ব্যাপারে সে একেবারেই বোকা। আর এটা নিয়ে আমি বেশ খুশি। এখনো তুমি জানো না যে সে আমাকে কতটা বড় আনন্দ দিতে চলেছে। আমি ওর দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল। ফার্মহাউস এখানে থেকে প্রায় 2 ঘন্টার পথ। আমরা প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। আমার মনে হচ্ছিল যেন উড়ে সেখানে পৌঁছে যাই। যত দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম, ততই যেন বাধা আসছিল। প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দিল, তারপর হঠাৎ করেই পেট্রোল শেষ হয়ে গেল। আমি তখনও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি। চাচি চিন্তিত চোখে তাকিয়ে বললেন, এটা কি মজা করছ? তুমি বুঝতে পারছ না যে আমার ধৈর্য হারিয়ে ফেলছি? আমি তাকে বকাচকা করে বললাম, আমার অবস্থাও একই। তাই দয়া করে আমাকে আর কথা শোনাতে এসো না। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি ঠিক হল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আবার ফার্মহাউসের পথে এগোতে লাগলাম। সেখানে পৌঁছাতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বাইরে এমন আবহাওয়ায় গাড়ি চালানো মানেই বিপদকে আমন্ত্রণ জানানো। আমাকে দেখে চাচি হাসতে লাগল এবং বলল, দেখো, প্রকৃতিও আজ আমাদের পাশে আছে, মানে আজকের দিনটা আমাদের। ওর কথা শুনে আমিও একটু হেসে ফেললাম। তখন আমরা ফার্ম হাউজে এর সামনে ছিলাম। আমরা সেখানে দাঁড়িয়ে কথা বলছি, এমন সময় হঠাৎ পেছনে কারও উপস্থিতি অনুভব করলাম। পিছনে ফিরে তাকাতেই দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হলো যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সেখানে আমার চাচার পরিবারের অর্ধেক মানুষ হাজির। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে আমার নানি এগিয়ে এলেন এবং হাসিমুখে বললেন, এই যে তোমরা, এত দেরি করে এলে কেন? প্রশ্নটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম। আমার মনের ভেতর তখন চিন্তার ঝড়। ভাবছিলাম হয়তো কেউ আমাদের আগের কথোপকথন শুনে ফেলেছে। কিন্তু নানির ব্যবহারে তেমন কিছু বোঝা গেল না। তার কথা শুনে মনে হলো না যে তিনি আমাদের আগের কথা শুনেছেন। আমি একবার চাচির দিকে তাকালাম। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, যেন প্রচণ্ড বিব্রত। ওর এমন অবস্থা দেখে আমার হাসি পাচ্ছিল, আবার পরিবারের উপর একটু রাগও হচ্ছিল। কারণ এত পরিকল্পনা করেও এখানে এসে সব এলোমেলো হয়ে গেল। চাচির মেজাজ খুব খারাপ ছিল, আর সে যেন ইচ্ছা করে সবার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি বারবার চোখের ইশারায় শান্ত থাকার সংকেত দিলাম, কিন্তু সে কোনো মনোযোগই দিল না। ওকে দেখে মনে হচ্ছিল যেন তার মাথা ঠিক নেই, প্রচণ্ড রাগে আছে,
নানি তাকে দেখে অবাক হয়ে আমাকে বললেন, এই মেয়েটার কি হলো? সবার সাথে এমন করে কেন কথা বলছে? নানির কথা শুনে আমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি কি বলতাম তাদের? আমাদের যে পরিকল্পনা ছিল সেটা আপনি সবাই এসে একেবারে বিফল করে দিয়েছেন। আমার মুখে হতাশার ছাপ দেখে নানি বললেন, সত্যি বলো, তোমরা ঠিক কি ভেবে এখানে বসেছিলে? তার কথা শুনে মনে হলো যেন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়েছে। নানির প্রশ্নে আমি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালাম। তারপর বললাম, আসলে আমরা ভাবিনি যে আপনারা সবাই এখানে থাকবেন। নানি হাসি মুখে বললেন, আমরাও তো পরিবার, তোমাদের কাছের মানুষ। তবে কেন ও এত বিরক্ত হচ্ছে? তার কথায় আমি কাঁধ ঝাঁকিয়ে কিছু না বোঝার ভঙ্গি করলাম, আর নানি খুশি মনে আরও কিছু বলতে লাগলেন। আমি তখন চুপচাপ বসে সবার কথাবার্তা শুনছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কে, তবে কিছুক্ষণ পরেই ভুল ভাঙল। দেখলাম চাচি নয়, আমার এক কাজিন আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখাচোখি হতেই সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, তার মুখে লাজুক হাসির আভা ফুটে উঠল। সবটা দেখে এক মুহূর্তের জন্য আমার বিশ্বাস করতে পারছিলাম না, কারণ ছোটবেলা থেকেই আমি এই কাজিনকে পছন্দ করতাম। তবে কখনো মায়ের কাছে সম্পর্কের বিষয়ে কিছু বলিনি, মনে হতো ওরা ধনী পরিবার থেকে, আর আমাদের মতো সাধারণ পরিবারের সাথে ওদের সম্পর্ক হবে না। কিন্তু ওর আজকের এই তাকানোর ভঙ্গি আর মৃদু হাসি বলে দিচ্ছিল যে সম্ভবত সেও আমাকে পছন্দ করে এবং কাছে টানতে চায়। আমিও হেসে ওর দিকে তাকালাম, ঠিক তখনই মনে হলো কেউ যেন আমায় খোঁচা দিল। তাড়াতাড়ি অন্যদিকে তাকাতেই দেখি চাচি বসে আছেন, রাগে আমার দিকে তাকিয়ে আছেন। চাচির সেই রাগী চেহারা দেখে আমি হাসলাম, তবে সে এতটাই রাগে ছিল যে ওর মুখে হাসিও ফুটছিল না। যাই হোক, সবকিছু এমনিতেই গিয়ে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। একদিকে ভালোই হয়েছে। রাতে চাচি এসে বললেন, আমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। আমি একবার বাইরে তাকালাম, তখন আবহাওয়া বেশ খারাপ ছিল। তাকে বললাম, এখন যাওয়া সম্ভব নয়। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়ায় গাড়ি চালানো বিপজ্জনক। ভালো হয় তুমি সকালে যাও। কিন্তু সে একরকম বাচ্চাদের মতো জেদ ধরল। কিছুক্ষণ পর ওকে ওর মতো রেখে আমি দ্রুত নিজের ঘরে ফিরে গেলাম, কারণ এই মুহূর্তে ও যেন আমার উপর জোর করে আধিপত্য করার চেষ্টা করছিল। অথচ আমি কখনোই এমন মানুষ ছিলাম না, যে কোনো মেয়েকে জীবনের ঝামেলা হিসেবে দেখে। সকালে দরজায় টোকা পড়তেই আমার ঘুম ভাঙল। দেখলাম চাচি দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে সে ঘরে ঢোকার চেষ্টা করতেই আমি তাকে থামিয়ে বললাম, সাবধান, এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করো না। সে কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল, এবং তার অবাক হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু রাতে আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম। কারণ আমি জানতাম একজন ভদ্র মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, যে সত্যিই আমাকে ভালোবাসে। আমি ঠিক করেছিলাম নিজেকে ওর জন্যই সংরক্ষণ করব। আর চাচির মতো লোকের জন্য সবসময় আশেপাশে অনেকেই থাকে, তাই নিজেকে অপ্রয়োজনীয় ঝামেলায় ফেলার চিন্তা থেকে পিছিয়ে এলাম। কারণ আমি জানতাম, আজ যদি এমন কিছু করি, তাহলে বাকি জীবন আমার জন্য অনুশোচনার কারণ হয়ে থাকবে। এর থেকে ভালো যে আমি এমন একটি মেয়ের সঙ্গী হই, যার সঙ্গে জীবন কাটিয়ে সুখী থাকব। এক মুহূর্তেই আমি মনস্থির করলাম। চাচি তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার অবাক হওয়াটা সে হাসি মুখে বলল, আমি জানি এই বাড়ির লোকেদের কারণেই তুমি আমার কাছে আসছ না। কিন্তু চিন্তা করো না, যখন আমরা বাড়িতে ফিরব, তখন আর কেউ থাকবে না। তার কথা শুনে আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর তাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। রাতে সে আবারও হালকা পোশাক পরে আমার সামনে এসে হাজির হল, যেন কিছু বলার জন্য প্রস্তুত। আমি তাকে পিছিয়ে দিলাম এবং সে হতভম্ব হয়ে চুপ হয়ে গেল। সেই সময় চাচা ঘরে এসে হাজির। চাচা বুঝতে পারলেন এই মহিলার আসল চেহারা। সবকিছু পরিষ্কার হওয়ার পর চাচা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বললেন। কারণ চাচা এর আগেও অনেকবার চাচির অপকর্ম নিজ হাতে ধরেছিলেন, কিন্তু তাকে ভালো হওয়ার জন্য কিছু সুযোগ দিয়েছিলেন। কিন্তু চাচি আর ভালো হননি, বরং দিনে দিনে আরও খারাপ হয়েছিলেন। আমি মনে মনে ধন্যবাদ দিলাম যে এমন কোনো কাজ করিনি যাতে চাচার কাছে ছোট হয়ে যায়। এই অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা পেলাম। কিছুদিন পর আমার কাজিনের সাথে সম্পর্কের কথা পাকাপাকি করলাম, এবং 1 সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমি তার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি।
গল্পের প্রধান চরিত্র এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু সে নিজেকে সংযত করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাধ্যমে বোঝা যায় কঠিন সময়েও আত্মনিয়ন্ত্রণ ধরে রাখা এবং নিজেকে সঠিক পথে পরিচালিত করা গুরুত্বপূর্ণ। নৈতিক স্থিতিশীলতা ও মানসিক শক্তি একজন মানুষের জীবনকে সুন্দর ও সম্মানজনক করে তোলে। গল্পের প্রধান চরিত্র এমন একটি সম্পর্ক বেছে নেয় যা তার জীবনকে শান্তি ও সুখে পূর্ণ করে। সঙ্গীর ক্ষেত্রে সঠিক মানুষকে বেছে নেওয়া জীবনের শান্তি ও আনন্দের মূল কারণ হতে পারে। তাই জীবনের সঙ্গী নির্বাচনে সতর্কতা ও বুদ্ধিমত্তার প্রয়োজন গল্পের চাচির চরিত্র থেকে বোঝা যায়। নেতিবাচক ও অসৎ ব্যক্তিরা নিজেদের সাথে সাথে আশেপাশের মানুষের জীবনেও সমস্যা সৃষ্টি করতে পারে। এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি। গল্পে চাচার সিদ্ধান্ত ও চরিত্রের শিক্ষা থেকে বোঝা যায় একজন ব্যক্তির জীবনে যে সম্পর্কগুলি স্বাস্থ্যকর ও ইতিবাচক সেগুলো ধরে রাখা দরকার। অন্যদিকে যেসব সম্পর্কের মধ্যে অসৎ চরিত্র, অশান্তি ও অসদাচরণ রয়েছে সেগুলিকে দূরে রাখাই মঙ্গল। গল্পের প্রধান চরিত্র যেভাবে তার নৈতিক আদর্শ বজায় রাখে এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়, তা থেকে বোঝা যায় জীবনের যেকোনো সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী সুখকে অগ্রাধিকার দেওয়া উচিত। সাময়িক আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ভবিষ্যতে অনুশোচনায় পড়তে হতে পারে। গল্পের চরিত্রটি যেভাবে তার নিজের জন্য অপেক্ষা করা সৎ ও ভালোবাসার মানুষটির জন্য নিজেকে সংরক্ষণ করে, তা থেকে বোঝা যায় জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি নিষ্ঠা থাকা আবশ্যক। এটি জীবনের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।